পরীক্ষার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হলো ২০২৫ মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ই ফেব্রুয়ারি এবং শেষ হয় ২২শে ফেব্রুয়ারি। এদিন পরীক্ষার রেজাল্ট বেরোতেই হুগলির ইটাচুনার গ্রাম পঞ্চায়েতের ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউটের দীপ্তজিৎ ঘোষ রাজ্যের মধ্যে পঞ্চম হয়ে জেলায় আলাদা গুরুত্ব বাড়িয়েছে। এদিন ফলাফল ঘোষণা হতেই খন্ডেনের ইটাচুনা গ্রাম পঞ্চায়েত এলাকার মাখালডি গ্রামে দীপ্তজিৎ ঘোষের বাড়িতে খুশির হাওয়া। ৬৯১ পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম দীপ্তজিৎ। তার বাবার কথায় দীপ্তজিৎ আগামী দিন যে পথে এগোতে চায় সে পথেই এগোবে। অন্যদিকে তার মায়ের দাবি, বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছোট ছেলে ডাক্তারি পড়বে। জানা গেছে দীপ্তজিতের বাবা তরুণবাবু গৃহশিক্ষকতা করার পাশাপাশি চাষবাসও করেন। অন্যদিকে তার মা দীপালি দেবী গৃহশিক্ষকতাই করেন। এদিন রেজাল্ট বেরোনোর পরই পাড়ার লোকেরা বাড়িতে এসে দীপ্তজিৎকে মিষ্টিমুখ করিয়ে যায়। এ বিষয়ে কি বলছেন দীপ্তজিৎ বা তার মা এবং বাবা বা প্রতিবেশীরা, আমরা শুনে নেব। মানে যখন নিউজটা শুনলাম তখন একেবারে কেঁদেছিলাম, থামতে পারিনি। অবশ্যই সবার অবদান আছে। পরীক্ষা আমি নিশ্চয়ই দিয়েছি, কিন্তু এই পরীক্ষায় যাওয়ার আগে প্রস্তুতি আমাকে করিয়েছে আমার বাবা, আমার মা, আমার দাদা, তারপরে স্কুলের স্যার ম্যাডামরা, আমি যার কাছে পড়তাম প্রাইভেট টিউটার, তারা সবারই অবদান আছে এর পেছনে। তারপরে আমার ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনে যে সকল শিক্ষকরা আছেন তাদেরকে আমি অসংখ্য মানে শিক্ষক ম্যাডাম, শিক্ষক শিক্ষিকা সবাইকে, সবার জন্যই আজকে আমি এটা কিছুভাবে সবার অবদান আছে এখানে। ওকে বলার কিছু নয়, এই খবরটা খুবই ভালো লাগছে, শুনে আনন্দ পাচ্ছি এবং যাতে ও আরও ভালো কিছু করুক জীবনে, এটাই চাই আমরা। এর পিছনে ওর মায়ের অনেক অনেক অবদান। মা সবসময় ওর সাথে আছে, ছিল এবং থাকবে আশা করছি। এবং ওর তো পরিশ্রম আছি। তাছাড়া স্কুলের স্যারদের কাউকে আমি আজকে আনন্দের দিনে কাউকে আমি খারাপ কিছু। হ্যাঁ, আমরা মাখালডি গ্রামের পক্ষ থেকে এই মাধ্যমিকের পঞ্চম হয়েছে, তার জন্য আমরা গর্ববোধ করি। আমাদের গ্রামের যেহেতু একটা সুসন্তান এইভাবে এগিয়ে যাচ্ছে, আশা করি আগামী দিনে আরও উচ্চ পর্যায়ে যাতে যেতে পারে, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সেই অনুরোধ করছি তাকে। আনন্দ লাগছে। ছেলেরা তো আমাদের আয়নায় যেমন নিজের মুখ দেখতে ভালো লাগে, এই ছেলেরা সন্তান, এই সন্তানের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, এটা বিশাল আনন্দ হচ্ছে। হ্যাঁ, প্রচুর টেনশন ছিল। ও বলেছিল 1 থেকে 10-এর মধ্যে আমি থাকবো, ও বলেই ছিল। এবার যখন 3rd 4th বলে দিয়েছে তখন ও কেঁদেই ফেলেছে। 5th যখন বললে তখন আনন্দ হয়েছে খুবই। কি ছেলের ইচ্ছা তো ডাক্তার হওয়া। হ্যাঁ, আপনাদের কি? হ্যাঁ, বড় ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, দিয়ে ছোট ছেলে ডাক্তার হোক। আজ 2রা মে চন্দননগরের স্বাধীনতার 75তম বর্ষ। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, কিন্তু চন্দননগর ফরাসিদের হাত থেকে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় 1950 সালের 2রা মে। সেই দিনটিকে স্মরণ করেই এদিন চন্দননগরের 75তম স্বাধীনতা দিবস পালন করা হলো এবং পাশাপাশি চন্দননগর শহরকে সিটি অফ হেরিটেজ এর তকমা দেওয়ার জন্য হেরিটেজ কমিশনের কাছে আবেদন জানানো হলো। এদিন চন্দননগরবাসীদের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সেখানে মূল উদ্যোক্তা হিসেবে ছিল চন্দননগর কলেজ। এছাড়াও চন্দননগর কলেজের প্রাক্তনী সমিতি যৌথভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং কলেজ কর্তৃপক্ষের সাথে যৌথভাবে হেরিটেজ কমিশনের কাছে চন্দননগরকে সিটি অফ হেরিটেজ তকমা দেওয়ার প্রস্তাব পাঠায়। এ বিষয়ে এদিন চন্দননগর কলেজের একটি বিশেষ ঘরকেও 2010 সালে হেরিটেজ তকমা দেওয়া হয়েছিল। সেই ঘরটিতে এদিন চন্দননগরের বিভিন্ন বিশিষ্ট জনেদের থেকে সংগৃহীত বিভিন্ন হেরিটেজ জিনিসপত্র সেখানে সংগ্রহশালার মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় এবং একটি আলাদা প্রজেক্ট নেওয়া হয়, যার মাধ্যমে বর্তমান ছাত্রছাত্রীরা সেই সমস্ত জিনিস নিয়ে গবেষণা করতে পারেন।
এদিনের এই শোভাযাত্রায় অংশ নেন চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র অমিত আগরওয়াল সহ বিশিষ্টজনেরা। এদিন চন্দননগর স্ট্যান্ডের ধারে ছাত্রছাত্রীরা একটি পথনাটিকারও আয়োজন করে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী থেকে চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার কি বলছেন আমরা শুনে নেব। ভারত ভুক্তির প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ পালিত হচ্ছে। আমরা জানি আজকে 2025, 1950 সালে 2রা মে এই দিনটাতেই ভারতবর্ষ, আমাদের চন্দননগর ভারতবর্ষের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিল। সেই দিনটা আজ আমাদের চন্দননগরবাসী হিসেবে, চন্দননগরের মহানাগরিক হিসেবে আমরা খুব খুশি। এটা সারাদিনব্যাপী আজকে এই অনুষ্ঠান, বিশেষ করে চন্দননগর কলেজ এটা অর্গানাইজ করেছে প্রিন্সিপাল, সেখানে আমরা সকলেই আছি, এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করছি। ভারতবর্ষের স্বাধীনতা 1947 সালের 15ই আগস্ট, আর চন্দননগরের স্বাধীনতা 1950 সালের 2রা মে। এটা কি আমরা করি। যেটা বিশেষ করে এখানে বলবার রয়েছে যে 1950 সালে 2রা মে স্বাধীন হলো ঠিকই, কিন্তু একটা স্বায়ত্ত শাসনের মতন ব্যবস্থা চালু হলো। তখনই কিন্তু সরাসরিভাবে এই যুক্ত হওয়ার ঘটনাটা ঘটল না, ধাপে ধাপে হলো। একটা স্বাধীন প্রশাসনের ব্যবস্থা নিশ্চিতভাবে ভারত সরকারের সাথে তার যোগ রয়েছে। পরবর্তী অবস্থায় ধাপে ধাপে 1952 সাল এবং তারপরে চূড়ান্ত চেহারা নিল 1954 সালের 2রা অক্টোবর, যখন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ভারত সরকার চন্দননগরকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করল। তাহলে স্বাধীন হলো 1950 সালের 2রা মে, আর পশ্চিমবঙ্গের সাথে চন্দননগর যুক্ত হলো 2রা অক্টোবর 1954 সাল। অদ্ভুত বিশেষ ইতিহাস। আর সেই স্বাধীনতার আজকে প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন হচ্ছে, ফলে তাৎপর্যটা একেবারেই ভিন্ন। ওয়ার্ল্ড সিটি অফ হেরিটেজের কনসেপ্ট আছে, কিন্তু আমরা প্রথম ধাপ আমাদের রাজ্যে হেরিটেজ কমিশনের কাছে চন্দননগরকে হেরিটেজ সিটি অফ হেরিটেজ এটা ঘোষণা করবার আবেদন রেখেছি। আমরা আমাদের চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেব, এই বিধানসভার মাননীয় বিধায়ক ইন্দ্রনীল সেন মহাশয়, যিনি সরকারের মন্ত্রীর দায়িত্বেও রয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রত্যেকের কাছে আজকের দিনে আমরা আবেদন রাখব যে এই সিটি অফ হেরিটেজ যে প্রস্তাব আমরা হেরিটেজ কমিশনের কাছে রেখেছি, এটাকে মান্যতা দেওয়ার জন্য। আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে এই মান্যতাটা দিলে কি হয়, কি ব্যাপার, খুব সংক্ষেপে যদি বলি যে এই হেরিটেজ চর্চার মধ্যে মূলত দুটো বিষয় থাকে। একটাকে বলা হয় ট্যাঞ্জিবল হেরিটেজ, একটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল হেরিটেজ। হেরিটেজ কমিশন চন্দননগর শহরে এরকম কিছু কিছু বাড়ি, কিছু কিছু স্থাপত্য তাকে হেরিটেজ ডিক্লেয়ার করেছে। যেরকম আমাদের কলেজের যে হেরিটেজ বিল্ডিং, এটা 2010 সালে হেরিটেজ কমিশন হেরিটেজ ডিক্লেয়ার করেছে, এরকম আছে। সেগুলোর সাথে সাথে এখনও অনেক জায়গা রয়েছে যেগুলো হেরিটেজ ডিক্লেয়ার হয়নি। এর পাশাপাশি ইনট্যাঞ্জিবল হেরিটেজ, এটা চন্দননগরের সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তার মধ্যে রিলিজিয়ান হেরিটেজ রয়েছে, পলিটিক্যাল হেরিটেজ রয়েছে, কালচারাল হেরিটেজ রয়েছে। এই হেরিটেজগুলো চন্দননগরের হচ্ছে সম্পদ। এগুলো নিছক 75 না, 100, 150, 200 বছর ধরে এর ইতিহাস, এবং সময়ের সাথে সাথে এগুলো হারিয়ে যাচ্ছে। এই আবেদনটা করার লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, যে হেরিটেজ চন্দননগর থেকে হারিয়ে যাচ্ছে, ট্যাঞ্জেবল এবং ইনট্যাঞ্জেবল, সেগুলোকে চিহ্নিত করা, মর্যাদা দিয়ে রক্ষা করা, নিছক শুধু হেরিটেজ তকমার জন্য নয়।
এই হেরিটেজ চর্চা যদি চন্দননগরে ঠিক মতন হয়, সরকার যদি এই শহরকে হেরিটেজ সিটি ডিক্লেয়ার করেন, সরকার নয় পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন যদি একটা হেরিটেজ সিটি ডিক্লেয়ার করে, তাহলে এই হেরিটেজকে কেন্দ্র করে যে ট্যুরিজম, এটাকে জোর দিতে চাইছি। হেরিটেজকে গতকাল চন্দননগর কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শালবনী এবং খিদিরপুর কলেজ, এই তিনটে কলেজ যৌথভাবে, তার মধ্যে চন্দননগর কলেজ মুখ্য ভূমিকা নিয়েছে। আমাকে দায়িত্ব নিতে হয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটর করে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, তার কাছে গতকাল নিউ দিল্লিতে আমরা একটা প্রজেক্ট প্রপোজাল জমা দিয়েছি, যার আনুমানিক কস্ট অফ দ্য প্রজেক্ট হচ্ছে 2 কোটি টাকা। এই প্রজেক্টটা যদি অ্যাপ্রুভাল পায়, তাহলে হেরিটেজকে কেন্দ্র করে উপযুক্ত গবেষণা কলেজ মুখ্য ভূমিকা নেবে, সাথে চন্দননগর কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং চন্দননগরের বিদগ্ধ নাগরিক সমাজ থাকবে। এটাকে এই হেরিটেজকে একটা গণ আন্দোলনের জায়গায় নিয়ে যাওয়া। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। 2021 সাল থেকে 2রা মে বিজেপি নেতাকর্মীরা কালো দিন হিসেবে ঘোষণা করেছে। এই দিন বহু বিজেপি নেতাকর্মীকে তৃণমূল দুষ্কৃতীরা হত্যা করে। তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এদিন সারা রাজ্যের পাশাপাশি হুগলি সাংগঠনিক জেলা কার্যালয়েও নিহত বিজেপি কর্মীদের শ্রদ্ধা জানানো হয়। এদিনের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে নেতৃত্ব দেন হুগলি সাংগঠনিক বিজেপি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি সহ বিজেপির অন্যান্য নেতানেত্রীরা। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, বীর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, বীর শহীদ তোমাদের আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। পুষ্পবর্পণ করবেন আমাদের শ্রদ্ধেয় বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদদের ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, বীর শহীদদের আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। বলা যায় না তো। শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদদের রক্ত হবে না তো ব্যর্থ। বুঝছে না? দিলীপ ঘোষের বেলায় ফুলের তোড়া, জগন্নাথ মন্দির উদ্বোধনে আমন্ত্রণ, আর আমার বেলায় খালি কেস। তৃণমূলের পাশাপাশি দিলীপ ঘোষকে একহাত নিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার বক্তব্য, দিলীপ ঘোষ দলকেই চ্যালেঞ্জ করছেন, তিনি নাকি 18টা সিট জিতিয়েছেন, তাহলে তো তিনি দলীয় নেতৃত্বদেরই চ্যালেঞ্জ করে দিচ্ছেন। দিলীপ ঘোষকে একহাত নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং কি বলছেন আমরা শুনব। না, দিলীপ ঘোষ ঠিকই বলেছেন। আমি তো তৃণমূল থেকেই এসছি, তৃণমূল থেকেই বিজেপিতে এসছি, কিন্তু উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন, তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন? আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে আসছে, আর তৃণমূল আমার উপরে সব থেকে খার খেয়ে থাকে। তাহলে হার্ডকোর বিজেপি আছি, তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে। আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার উপরে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে,
ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করে নেবে। বাংলা মানুষ দেখুন একটা কথা, বাংলা মানুষ সব কিছু বুঝে। দেখুন দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে চারটে লোকে চায় চক্করে বসতেন না। উনি জননেতা কোনো দিন না। ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন, এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা 18টা সিট পাই দেয়, তার মানে উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। কে উনি? উনি একটা মিটিং ডাকুন তো, দিলীপ ঘোষ নাম করে, কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে। চুঁচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া 2 নম্বর প্রভৃতি বিভিন্ন জায়গায় জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার পাশাপাশি চাটাই বৈঠক করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও যেখানে কাজ হয়নি সেখানে তাদেরকেও যেমন তিনি তিরস্কৃত করেন, ঠিক তেমনি সাধারণ মানুষেরও কথা শোনেন। কি বলছেন সেখানকার সাধারণ মানুষ থেকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, আমরা শুনে নেব। रोड बना उसका बोल सकते हैं, पाउडर दुकान है सामने, पाउडर दुकान से पीछे जाएंगे तो एक नया अभी रोड बना है, 2-3 दिन ही हुआ है, ठीक है। वहाँ पर पानी जमता है बहुत ज़्यादा, तो वो बागान का जहाँ पर मेरा घर है, 3-4 घर उस जगह में है, वहाँ पर सबसे ज़्यादा पानी वहीं जमता है। जो जगह ऊंचा है वहाँ पानी नहीं जमता। उसी जगह में रोड बनाया गया, जहाँ पानी जमता वहाँ नहीं बनाया गया, समझ रहे थे। अब उस जगह में इतना डिस्टेंस देखेंगे, लगभग यहाँ से 40 फुट, यहाँ से 50 फुट, सोजा वहाँ पे 30 फुट, मेरा सिर्फ यहाँ से सिर्फ 20 से 25 फुट का रास्ता है। अब वहाँ पर जब हम लोग पानी भरता था तो इतना नीचे तक इतना तक पानी हो जाता था। तो उस जो पानी जब ओवरफ्लो होता था तो उस साइड रोड का पास चल जाता था, उस रास्ते में। अभी क्या हो गया, अभी पानी यहाँ पर रोड बना दिया, पूरा ऊंचा हो गया, तो वो पानी अभी जमे ही रहेगा, वो पानी कहीं निकलेगा नहीं। इस रीजन से वहाँ रोड नहीं बना, तो इसी में रहना पड़ेगा। দেখুন, দলনেত্রী আমাদের সকলের শ্রদ্ধা মমতা ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন যে একদম নিচু স্তরে মানুষের মধ্যে মিশতে এবং তাদের সমস্যা জানতে। আমি 2024 লোকসভা নির্বাচনে এই বুথে প্রায় 250 ভোটে হেরে গেছি, 250 ভোটে একটা বুথে, যার জন্য এখানের মানুষের কি ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা সেটা জানতে আমি এখানকার প্রধানকে নির্দেশ দিয়েছিলাম, প্রমালায় পালকে, যে এখানে ব্যবস্থা করেছে। এখানে আমার 3টে মেম্বার ছিল, সন্তোষ ছিল, গীতা ছিল, তারক ছিল। মানুষ তাদের অভিযোগের কথা বলেছে, সত্যি এগুলো হয়ে ওঠেনি। আমরা তো 13 বছর আছি সরকারে, হ্যাঁ, 34 বছর বামফ্রন্ট ছিল, কিছুই করেনি। যা করেছি আমি এমএলএ হওয়ার পর। স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত দিঘিরপাড় এলাকার লাল তেঁতুলতলা সংলগ্ন এলাকায়। যদিও এটিকে আত্মহত্যার ঘটনা বলে মানতে রাজি নয় তার পরিবার। নিহত বছর 30-এর অতসী সাহার বাড়ির লোকের দাবি, শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুন করে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে সেটিকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করছে। বছর 12 আগে অতসী দেবীর সাথে প্রদীপ সাহার বিয়ে হয়। তারপর থেকেই শ্বশুরবাড়িতে তাকে বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয় বলেই অভিযোগ তুলেছেন অতসী দেবীর বাড়ির লোক। এদিন কি বলছেন অতসী দেবীর বাড়ির লোক, আমরা শুনে নেব। পুলিশ এদিন মৃতদেহ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। ওপর খুব অত্যাচার হতো, অত্যাচার দিয়ে পর্যন্ত সোনা দানা যা দিয়েছি সব বেচা কেনা করে খেয়ে ফেলেছে। কে?
জামাই উপরান্ত ওকে লোন করে দেওয়া হয়েছে, কতগুলো বড় বড় লোন, সেগুলো আমরা সব শোধ করছি। তাতে করে সেসব টাকা নিয়েও সব শেষ করে ফেলেছে। কি করে জামাই? জামাই সবজি ব্যবসা করতো, করতে করতে ফেল হয়ে গেল। আমরা টাকা দিয়ে আবার ভ্যান কিনে দিয়ে ওকে ইয়ে করলাম, ও তাতে করে সেসবগুলো সব ঢুকিয়ে দিল, দিয়ে ধার দেনা দেখালো, এর আরও তো এত ধার, ওর আরও তো এত ধার। আমরা আবার কিছু কিছু আরও তো সাহায্য করেছি, আরও তো আমরা কিছু টাকা দিয়েছি, লোন করে দিয়ে লোন তো করেছি, লোন তো করে দিয়েছি, সেই লোন তো শোধ করতো না, আমরাই করতাম। মেয়েকে কি তাতে করে মেয়ে সুখী থাকতো। মেয়েকে কি অত্যাচার করতো? হ্যাঁ, মেয়ের ওপর খুব অত্যাচার, খুব অত্যাচার। দিয়ে কি হলো আজকে? আজকে সকালবেলা ছটা কত ওদের স্কুল, 6টার সময় স্কুলে দিয়ে এসছে বাচ্চাটাকে, স্কুলে দিয়ে এসে চলে গেছে স্কুলে, দিয়ে এসে মানে তার আগেও মনে হচ্ছে ওদের কোনো অশান্তি হয়েছিল, তারপর মেয়ে আর ফোন করেনি, তারপর এসে আরও মানে অশান্তি হয়েছে, সেই চিৎকারে মনে হচ্ছে যেন গলায় জড়িয়ে দিয়েছে না মেরে, আমার মনে হচ্ছে যেন ওকে মেরেছে, এমন জায়গায় মেরেছে ও মারা গেছে, তারপর ওকে গলায় জড়িয়ে ওরা সাজিয়ে দিয়েছে।